বিমলদা, এখনো পর্যন্ত দেখব ভারতের নীতি বয়ান যেগুলো আসছে, বিবৃতি যেগুলো আসছে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত বলা হচ্ছে সবকিছুর জন্য দায় ইউনূস সরকার এবং সেই দায় ইউনূস সরকারকেই নিতে হবে, কিন্তু ইউনূস তো দায় নিচ্ছে না। একটা ফাঁপা সরকার চালাচ্ছে যেখানে প্রত্যেক মুহূর্তে হিন্দু নিধন চলছে আর ভারত বিদ্বেষ চলছে। আমরা দেখছি কলেজ ক্যাম্পাসে কিভাবে ভারতের পতাকার অবমাননা করা হচ্ছে। এখন আমরা চুপ করে থাকবো? প্রথম কথা বলি, ইউনূসের শুধু নোবেল কেড়ে নেওয়ার দাবি করে লাভ নেই। এই ইউনূসকে আগামী দিনে মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য বিচার করতে হবে এবং সেই বিচারের মুখোমুখি ওকে হতে হবে। 84, 85, 86 বছর যাই হোক না কেন। আমি মনে করিয়ে দিই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে নাৎসিরা তারা পালিয়ে গিয়েছিল, কয়েকজন আর্জেন্টিনায় ধরা পড়েছিল, 85, 86 বছর বয়স তখন, তাদের ধরে নিয়ে গিয়ে ইসরায়েল কিন্তু বিচার করেছিল। তাই ও পালিয়ে গিয়ে হয়তো ভেবেছে ফ্রান্সে বা কোথাও এটা পালিয়ে যাবে। এই পালিয়ে যাওয়ার রাস্তা ক্রমশ কমছে। আগামী দিনে বিচারের মুখোমুখি ওকে হতে হবে এবং ওর যারা বুদ্ধিদাতা, ওই সমস্ত ছাত্র নামধারী কিছু নেতা, তাদের যে কি পরিণতি হবে সেটা আগামী দিনে দেখতে পাবো। এক। দ্বিতীয় কথা, যখন দেখলাম যে ভারতের পতাকা মারাচ্ছে ওরা এবং রাস্তায় পতাকার ছবি এঁকে যাচ্ছে, স্বর্ণালী আমার মনে পড়ে গেল আমার ছোটোবেলার কথা। যখন ভারত বাংলাদেশের বাংলাদেশ লিবারেশন ওয়ার হচ্ছে, তখন আমি একদম ছোট, সামান্য আমার মনে আছে। তখন মেদিনীপুরের গ্রামে থাকতাম। গ্রামের চণ্ডীমণ্ডপ বা সর্বত্র একটাই আলোচনার বিষয় ছিল যে সেখানে মুজিবুর রহমান কিভাবে লড়াই করছে এবং ভারত কিভাবে সাহায্য করছে। ওই যুদ্ধে 1800-র বেশি ভারতীয় সেনা জীবন দিয়েছে। 1 কোটির বেশি মানুষকে এখানে রেখে খাইয়েছে, দাইয়েছে। তাদের কেউ কেউ থেকে গেছে, একটা অংশ ফেরত গেছে এবং ভারতবর্ষ বাধ্য হয়ে যুদ্ধে যোগ দিয়েছে, কারণ পাকিস্তান ভারত আক্রমণ করেছিল। আজকে এই প্রজন্ম তারা ভুলে গেল ভারতের এই অবদানের কথা। এর চেয়ে বিশ্বাসঘাতক কৃতজ্ঞ কেউ থাকতে পারে বলে আমার অন্তত জানা নেই। এই কৃতজ্ঞদের তার মূল্যটা কিন্তু দিতে হবে। এক। দ্বিতীয় কথা হচ্ছে যে ভারত কি করতে পারে। এখানে আমি বিজেপির মুখপাত্র শুধু নয়, আমি একজন রাষ্ট্রবিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপকও বটে, সেই হিসেবে কতগুলো কথা বলি। সেটা হচ্ছে যে বিশ্ব রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি, আমাদের আন্তর্জাতিক আইন, সেই মেনে যা যা করার ভারতবর্ষ করবে। আমি কতগুলো কথা বলি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এই ইউনূস নামক লোকটিকে কিন্তু প্রথম দিন বলে দিয়েছিলেন যে আপনার নিশ্চয়ই দায়িত্ব হচ্ছে ওখানকার সংখ্যালঘু বিশেষত হিন্দুদের নিরাপত্তা দেওয়া। এটা কিন্তু কূটনীতিতে এই ধরনের কথাগুলো খুবই সিগনিফিক্যান্ট। দ্বিতীয়ত, অতি সম্প্রতি ভারতবর্ষ অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে সংখ্যালঘু বিশেষত হিন্দুদের ওপর যে হামলা চলছে, ভারতবর্ষ তাতে উদ্বিগ্ন এবং বাংলাদেশের এই সরকার নামধারী কিছু লোককে বলে দেওয়া হয়েছে যে কাজ হচ্ছে তোমাদের সেটা সেই মানুষগুলোকে নিরাপত্তা দেওয়া। তাহলে ভারতবর্ষ এবারে কি করতে পারে? নিরাপত্তা তো দেওয়া হচ্ছে না, ইউনূস সরকার তো ব্যর্থ। আমরাই দেখছি, দেখবো, অপেক্ষা করছি, নজর রাখছি, মধ্যে কতদিন থাকবো? অনেকেই বলছেন যে এই সময় ইন্দিরা গান্ধীকে খুব মিস করছে। ইন্দিরা গান্ধী এমন কিচ্ছু করে ফেলেননি। ইন্দিরা গান্ধীকে যদি ভারতবর্ষকে পাকিস্তান আক্রমণ না করতো, ইন্দিরা গান্ধী হয়তো আক্রমণ করতেন না। আর কত হিন্দু মূল্যে লোকে প্রশ্ন করছেন যে ভারত সরকার একটা কড়া পদক্ষেপ নেবে। এখনো পর্যন্ত তো আমরা দুধকলা দিচ্ছি, কালকে ওটা প্রসার জন্য এখনো দুধকলা দিচ্ছি আমরা প্রতিবেশী দেশকে। প্রতিবেশী দেশে এই ধরনের ঘটনা ঘটলে তার প্রভাব এই দেশে পড়বে। আমি 70 এবং 80-র দশকের শ্রীলঙ্কার কথা বলছি। শ্রীলঙ্কাতে তামিল নিধন যজ্ঞ হচ্ছিল এবং ভারতবর্ষকে ইচ্ছার বিরুদ্ধে জড়িয়ে পড়তে হয়েছিল। তাই আগামী দিনে যদি এই ঘটনা ঘটতে থাকে তাহলে আন্তর্জাতিক আইন মেনে ভারতবর্ষ তার কাজ করবে। আমি বলে দিচ্ছি, ভারত তার দায়িত্ব পালন করবে, পিছিয়ে যাবে না। কিন্তু ভারত এমন তো নয় যে আজকে বললে কালকে সেনাবাহিনী পাঠিয়ে দেওয়া হবে। এটা কিন্তু যারা আশা করে তারা আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক আইনগুলো জানে না। কিন্তু কড়া ব্যবস্থা নেওয়ার অনেক পন্থা রয়েছে। এটা শুধু সরকারের দিক দিয়ে নয়, জনগণেরও একটা ভূমিকা রয়েছে। বাংলাদেশকে মনে রাখতে হবে 3 দিক দিয়ে ভারতবর্ষ দিয়ে ঘেরা।
শুধু মাত্র 350-400 কিলোমিটার তার এলাকা হচ্ছে মায়ানমারের সঙ্গে, সেটা আবার ম্যাক্সিমাম নাফ নদী, বাকি পুরোটা ভারতের চারদিক দিয়ে। ভারতবর্ষ থেকে যদি পণ্য না যায়, একটু আগে তুমি বলছিলে আমি পণ্য exactly, যদি না যায় কিন্তু তাহলে কিন্তু বাংলাদেশ পেঁয়াজ 500 কি 5000 টাকা হয়ে যাবে, কারণ ওই দেশে কিচ্ছু আমি উৎপাদন হয় না। জানি, কিন্তু আমি বলছি কি আমি আসছি, আমি রক্তিম দেখানে রয়েছেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা বলি না যে যতক্ষণ না মানুষ ঘা এবার খাচ্ছে আমাদের নামতে হাতে হবে, কলমে শুধু যতক্ষণ না সরকারের হচ্ছে, উপর দায়িত্ব না চাপিয়ে। বেশ আমি জানি না সেটা কিভাবে হবে। নিঃসন্দেহে বিজেপির তরফ থেকে আপনি বলছেন, শুভেন্দু অধিকারী আজকেই বলেছেন যে দরকার হলে আমরা বর্ডারে গিয়ে বসে থাকবো, আমরা বর্ডারে গিয়ে ধর্ণা দেবো। রক্তিমদা, কি পরিস্থিতি, একটা দেশ আমাদের এই খেয়ে পড়ে একটা দেশ সার্ভাইভ করছে, বাঁচছে, আমাদের দয়াতে স্বাধীনতা পেয়েছে তারা, আর আমাদের দেশের পতাকাকে অবমাননা করছে, গোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, সেই ছবি আমরা দেখাতেও পারি না, এতটাই অবমাননাজনক। আপনি বলছেন আমাদের দোয়াতে স্বাধীনতা পেয়েছে, এটা ওরা কোনোদিনই মানেনি। না, ওরা মনে করে কি পাকিস্তান থেকে ওরা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা পেয়েছে। ভারতীয় সেনা পাকিস্তানের কারণে ওদের সঙ্গে যুক্ত হয়েছে ওদেরকে দ্বিখণ্ডিত করার জন্য। ওরা কোনোদিনই মানেনি। মানলে ওখানে ভারতীয় সেনারা যারা মারা গেছিল তাদের নামে একটা স্মৃতিস্তম্ভ নেই কেন? ঠিক। মানলে যারা ইন্দিরা গান্ধীর কথা আজকে বলছেন তারা কেন ইন্দিরা গান্ধীর নামে একটি রাস্তা করেননি? ওখানে রাস্তা আছে ইন্দিরা রোড। আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কি ইন্দিরা গান্ধীর নামে? বলো না, এটা হচ্ছে ভাওয়ালের রাজকুমারী ইন্দিরা, তার নাম। এবং এরা এই বাংলাদেশে ভারত বিদ্বেষটা আজ থেকে নয়, এটা ওই শেখ মুজিবুর রহমান যেদিন থেকে প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় থেকে শুরু হয়েছে। এখানে একটা পক্ষ সব সময় ভারত বিদ্বেষী এবং তারা পাকিস্তানপন্থী বরাবরই। বিভিন্ন ক্রিকেট ম্যাচ যখন চলে তখনও তারা দেখা যায় যে তারা হচ্ছে ভারতের বিরোধিতা করে। এবং আমরা এটা দেখেছি যে হাসিনার আমলেও দেখেছি যে ওই ঢাকা ইউনিভার্সিটির ভেতরে ক্রিকেট ম্যাচ হচ্ছে এবং সেখানে অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান দেওয়া হচ্ছে। এগুলো আমরা দেখেছি, এগুলো বাস্তব, এগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই। ক্রিকেটের ক্ষেত্রে না হয় অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান দেওয়া হচ্ছে, আমি তাও মানলাম, কিন্তু যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম ভারতীয় ক্রিকেটারদের যে বিকৃত ছবি পোস্ট করা হয়েছে, আমি আমার বলতেও বা দেখাতেও আমি পারবো না, রুচিতে বাঁধবে আমার, যেভাবে তাদের কোথাও শুধু ভারতীয় ক্রিকেটার নয়, বিচ্ছিন্ন দেহ তাদের চিন্ময় প্রভুকে মেলাইন করার জন্য একটি বিকৃত ভিডিও এআই দিয়ে করা হয়েছে এবং সেটাও ছাড়া হয়েছে একদম। এবং এখানে কাজে লাগানো হচ্ছে বাংলাদেশের কলেজের প্রযুক্তির ছাত্রছাত্রীদের, তাদেরকে দিয়ে গ্রুপ তৈরি করা হয়, তাদেরকে দিয়ে জামাতি কাজ করানো হচ্ছে যাতে সমস্ত এই ধরনের কাজগুলো করানো হয়। আজকে হিটলারের গেস্টাপো বাহিনীর মতো আদিনাথ যে স্বামী, যিনি চিন্ময় প্রভুর যিনি সহযোগী ছিলেন, তাকে দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং আমরা জানতে পেরেছি, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যে তাকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার তুলে নিয়ে যাওয়া হয়েছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, 1450 জন হিন্দুর বিরুদ্ধে মামলা হয়েছে, এটা কি? এটা দেশটা কোথায় যাচ্ছে? এটা কার দেশ? কেন? এটা কি? এটা ভাবা আমাদের কাছে সত্যিই খুব বিপজ্জনক হয়ে যাচ্ছে। এটা একটা আফগানিস্তান, একটা সিরিয়ার দিকে যাচ্ছে। আপনার মনে হচ্ছে যে এখনো ভারতের পদক্ষেপ নেওয়া উচিত করা? ভারতের পদক্ষেপ নিতে সময় গেলে এসে গেছে জব্দ করে বাংলাদেশকে। অবশ্যই সময় এসেছে এবং সেটা ডিপ্লোম্যাটিক ভাবে দেওয়া হয়, একটা যদি সবক না শেখানো হয়, আমার মনে হয় কি এই অসভ্যতম বন্ধ হবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।